সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের ইতিহাসের পঞ্চম পর্বে। আজকের ভিডিওতে আমরা কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে কিভাবে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয়েছিল সে সম্পর্কে জানার চেষ্টা করব। 12 শতকের শেষ ভাগ ছিল উত্তর ভারতের রাজনৈতিক কাঠামো বদলে যাওয়ার এক উত্তাল সময়। 1192 সালের তরাইন যুদ্ধের পর পৃথ্বীরাজ চৌহানের পতন শুধু একজন রাজপুত শাসকের পরাজয় নয়, এটি ছিল উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্র বদলে যাওয়ার এক বৃহত্তর প্রক্রিয়ার সূচনা। 1192 সালের সেই সন্ধ্যায় উত্তর ভারতের ইতিহাস যেন নতুন এক নিঃশ্বাস নিল। রাজপুত শক্তির অন্যতম স্তম্ভ পৃথ্বীরাজ চৌহান যখন পরাজিত হলেন মোহাম্মদ ঘৌরির বাহিনীর কাছে, রাজপুতানা থেকে গঙ্গা তীর পর্যন্ত বিস্তৃত অঞ্চল তখন এক গভীর রাজনৈতিক শূন্যতার মুখে পড়ে। এই শূন্যতার ভেতর থেকেই ধীরে ধীরে উঠে আসে এক নতুন রাষ্ট্র, এক নতুন সামাজিক বিন্যাস, যা ইতিহাসে দিল্লি সালতানাত রূপ লাভ করে। আর এর শুরুটা হয় কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে। পৃথ্বীরাজের পতনের পর মোহাম্মদ ঘৌরি দিল্লিতে স্থায়ীভাবে থাকতে চাননি। তার সাম্রাজ্য ছিল বিস্তৃত, আফগানিস্তান থেকে পাঞ্জাব, সেখান থেকে গঙ্গার তীর পর্যন্ত। কিন্তু এত বড় অঞ্চলকে নিজ হাতে ধরে রাখা সম্ভব ছিল না। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিদের হাতে অঞ্চলগুলোর দায়িত্ব তুলে দেন। অনেকেই এসেছিলেন, কেউ কেউ ফিরে যান, কেউ প্রতিষ্ঠা পান, কিন্তু যে নামটি সবচেয়ে জোরে বাজে সে হলো কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন ছিলেন তুর্কি বংশোদ্ভূত এক দাস, যাকে ছোটবেলায় মধ্য এশিয়ার বাজারে বিক্রি করা হয়েছিল। খানিকটা সৌভাগ্য, খানিকটা সামরিক প্রতিভা আর প্রচুর ব্যক্তিগত সাহসে তিনি মোহাম্মদ ঘৌরির সেনাপতি হয়ে যান। পৃথ্বীরাজের পতনের পর তিনি দিল্লি ও আশেপাশের অঞ্চলগুলি পর্যায়ক্রমে স্থিতিশীল করেন, বিদ্রোহ দমন করেন এবং প্রশাসনিক কাঠামো সাজিয়ে তোলেন। কিন্তু প্রকৃত পরিবর্তন আসে 1206 সালে, যখন মোহাম্মদ ঘৌরির মৃত্যু হয়। বিশাল সাম্রাজ্যটি উত্তরাধিকার সূত্রে কারো হাতে না গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। আর সেই ভাঙা মুহূর্তে কুতুবউদ্দিন নিজের সক্ষমতা প্রকাশ করে দিল্লিতে স্বাধীন সুলতান ঘোষণা দেন। এভাবেই ভারতীয় উপমহাদেশে জন্ম নেয় দিল্লি সালতানাত। ভারতে শুরু হয় 3 শতাধিক বছরের দিল্লি সালতানাতের। কুতুবউদ্দিনের শাসন দীর্ঘ ছিল না, কিন্তু ছিল গভীর প্রভাবশালী। তার প্রশাসনিক দক্ষতা ছিল দৃঢ় এবং একই সঙ্গে নমনীয়, কঠোর তবে মানবিক। সর্বপ্রথম তিনি যে ব্যবস্থা শক্ত করে স্থাপন করেন তা হল ইকতা, অর্থাৎ সেনাবাহিনী নিয়ন্ত্রিত রাখতে রাজস্ব সংগ্রহের দায়িত্ব নির্দিষ্ট কর্মকর্তাদের হাতে দেওয়া। এতে সামরিক বাহিনী শক্তিশালী হয়, প্রশাসনের শৃঙ্খলা আসে, আর তার শাসনকালে দিল্লি শুধু একটি সামরিক ঘাঁটি থেকে উঠে আসে এক নবীন রাজধানী হিসেবে। বাজার, রাস্তা, প্রাচীর, শহরের ভেতরের সামরিক ও প্রশাসনিক দপ্তর সব কিছুর ভিত্তি এই সময়ে দৃঢ় হয়। কিন্তু প্রশাসনিক ব্যবস্থা কেবল রাষ্ট্রকে শক্তিশালী করে, মানুষকে একত্রিত করে সংস্কৃতি, শিল্প, বাণিজ্য এবং জীবনের নানা রং। কুতুবউদ্দিনের শাসনকাল সেই দিক থেকেও ছিল এক উজ্জ্বল সময়। তুর্কি, আফগান ও ভারতীয় শিল্পরীতি এই প্রথম এত ঘনিষ্ঠভাবে মিশে যেতে শুরু করে যে সৈন্য, শাসক, বণিক, সুফি, সাধক সবাই মিলে দিল্লি ও তার আশেপাশে গড়ে ওঠে এক বহু সংস্কৃতির শহর। দিল্লি হয়ে ওঠে গলাগলি ভরা এক নতুন বাজার, যেখানে শোনা যায় তুর্কি ও ফার্সি ভাষার মিশ্র উচ্চারণ, আবার পাশে দাঁড়িয়ে বাজে ভারতীয় বাদ্যের ধ্বনি। এই সময় সুফি সাধকেরা উত্তর ভারতে ক্রমে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন। তাদের খানকা হয়ে ওঠে সাধারণ মানুষের মিলন মঞ্চ। ধর্মীয় ভিন্নতা পেরিয়ে এই আধ্যাত্মিকতা মানুষের মনকে নরম করে তোলে আর নতুন সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলে। এই সামাজিক প্রবাহই পরে ভারতের বহুত্ববাদী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ শিকড় হয়ে দাঁড়ায়। তবে কুতুবউদ্দিনের নাম মনে পড়লে সবচেয়ে আগে যে স্থাপত্যের কথা আসে তা নিঃসন্দেহে কুতুব মিনার।
দিল্লির আকাশ রেখায় যেন এক ঘোষণা, শাসকের এক নতুন যুগ এসেছে। এত উঁচু মিনার তখন ভারতীয় ভূখণ্ডে ছিল না। তিনি নির্মাণ শুরু করেন, পরে ইলতুৎমিশ তা সুসম্পন্ন করেন। কিন্তু স্থাপত্যের ভাষায় প্রথম শব্দটি ছিল কুতুবউদ্দিনের। মিনারের গায়ে সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি, বেল্ট আকৃতির নকশা, লাল বেলে পাথরের মসৃণতা, প্রতিটি অংশ মধ্য এশিয়ার স্থাপত্য শৈলীকে ভারতীয় শিল্পকলার সঙ্গে মিলিয়ে এক বিস্ময়কর রূপ দেয়। এটি কেবল ইমারত নয়, এটি ইতিহাসের সাক্ষী। কুতুব কমপ্লেক্সে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ নির্মাণ কুওয়াতুল ইসলাম মসজিদ। হিন্দু জৈন মন্দিরের স্তম্ভ ও কারুকার্য ব্যবহার করে তৈরি এই স্থাপত্যটি সদ্য আগত ইসলামী শৈলী ও স্থানীয় কারিগরি দক্ষতার এক অসাধারণ সংমিশ্রণ। আজকের ইতিহাসবিদরা বলেন, এখানেই প্রথম জন্ম নেয় ইন্দো ইসলামী স্থাপত্য শৈলীর এক নতুন শিল্প ভাষা, যা পরবর্তীতে লোধি, খিলজি, তুঘলক এমনকি মোঘল স্থাপত্যেও ছড়িয়ে পড়ে। কুতুবউদ্দিন ছিলেন কঠোর শাসক, সন্দেহ নেই। বিদ্রোহীদের প্রতি তিনি নির্মম ছিলেন, আর বহু যুদ্ধে অংশ নিয়ে তিনি উত্তর ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করেন। কিন্তু তার ব্যক্তিগত চরিত্র ছিল অনেক কোমল। এই কারণে তাকে বলা হতো লাখ বক্স, অর্থাৎ লক্ষ দানকারী। দরিদ্র মানুষ, সৈন্য, কবি বা পণ্ডিত যাকেই প্রয়োজন দেখতেন উদারভাবে সাহায্য করতেন। তার কাছে অনুদান পাওয়া ছিল সম্মানের। তার দানশীলতা ছিল কিংবদন্তির মতো। কিন্তু ইতিহাস কখনোই স্থির থাকে না। কুতুবউদ্দিনের জীবনও থাকেনি। 1210 সালে লাহোরে ঘোড়দৌড় প্রতিযোগিতার সময় তিনি ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হন। বহু যুদ্ধ জয়ের অধিকারী এই মানুষটির জীবনের শেষ মুহূর্তটি এলো এত সহজে, এত অপ্রত্যাশিতভাবে। ইতিহাস যেন আবারও তার নিজস্ব ক্রম পরিবর্তনশীল রূপ দেখালো। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই দিল্লি সালতানাত পড়ে যায় নেতৃত্বের সংকটে। ক্ষমতার দ্বন্দ্বও দেখা দেয়। প্রাদেশিক গভর্নররা নিজ নিজ শক্তি বাড়াতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত তার জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ রাষ্ট্রকে আবার স্থিতিশীল করেন এবং পরবর্তী সময় দিল্লি সালতানাতকে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত করে তোলেন। তবুও সত্য এটাই, ইলতুৎমিশ, খিলজি, তুঘলক কিংবা মোঘলরা দিল্লিকে যা বানিয়েছেন তার ভিত্তি ছিল কুতুবউদ্দিনের হাতে। ইতিহাসে বড় পরিবর্তন সবসময় দীর্ঘস্থায়ী শাসকের হাতে আসে না। অনেক সময় আসে এমন মানুষের মাধ্যমে যার সময় স্বল্প কিন্তু যার কাজ দৃঢ়। কুতুবউদ্দিন সেই ধরনের শাসক। দিল্লির কুতুব কমপ্লেক্সে গেলে আজও সকালের আলোয় মিনারের উপর যে রং খেলে যায়, মনে হয় ইতিহাস যেন দূর আকাশ থেকে এসে হাত রাখে কাঁধে। বলে এখানে প্রথম গড়ে উঠেছিল নতুন এক যুগের সূচনা। আজ এ পর্যন্তই। আমাদের পরের পর্বে থাকছে দিল্লি সালতানাতের পরের ঘটনা প্রবাহ।